হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? বা আমার সঙ্গে কেমন সময় কাটছে? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে সপ্তম শ্রেণী একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করব। তো একাদশ অধ্যায়ে কি আছে আমাদের? তথ্য ও উপাত্ত, ইনফরমেশান অ্যান্ড ডাটা। এ বিষয়ে আমরা ষষ্ঠ শ্রেণীতে অনেক কিছু আলোচনা করেছি। তো বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই জন্য প্রচুর চাহিদা এবং প্রয়োজন। এই জন্য আমরা সপ্তম শ্রেণীতে আরও উন্নত আলোচনা করব। তথ্য অর্থাৎ ইনফরমেশান আসলে কী জিনিস? যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত পর্যবেক্ষণ মান। আবারও বলছি, যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত পর্যবেক্ষণ মান, উপাদান বা বস্তুকে তথ্য বলে। যেমন দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম হতে আমরা প্রতিদিন যেমন আবহাওয়ার খবর পাই, আমরা লেখাপড়া সম্পর্কে খবর পাই, স্কুল বন্ধ থাকবে, কবে খুলবে, খেলাধুলা, এরকম আমাদের পিএসসি, জেএসসি, এসএসসির বিভিন্ন পরীক্ষার ফলাফল ইত্যাদি সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। বর্তমানে আমরা প্রতিদিন যে খবরের জন্য আমরা বসে থাকি, করোনা সম্পর্কিত তথ্য, বাংলাদেশে যে নদীমাতৃক দেশ, বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে, বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে, সেই সম্পর্কিত তথ্য আমরা পেয়ে থাকি। উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক তথ্যই হল উপাত্ত। পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক তথ্যই হল উপাত্ত, অর্থাৎ সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বা ডাটা বলে। সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বা ডাটা বলে। আমরা শুধু গল্পই শুনছি, করোনা হয়েছে, অনেক লোক মারা যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, এটাকে একটা তথ্য বা খবরাখবর আমরা বলবো। কিন্তু আমরা যদি ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করতে চাই, ভবিষ্যতে আমরা কিভাবে নিজেকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবো বা সতর্ক থাকবো, সেই জন্য কী করতে হবে? আমাদের তথ্য উপাত্তের প্রয়োজন পড়বে। কতজন মানুষ আক্রান্ত হলো, কতজন সুস্থ হলো, কতজন মারা গেল, এই তথ্যগুলো আমরা সংরক্ষণ করে আমাদের করণীয় নির্ধারণ করতে পারবো এবং ভবিষ্যতে আমাদের গাইডলাইন তৈরি হবে। এই জন্য এই তথ্য উপাত্ত সংরক্ষণ করা, আর সংরক্ষণ করার জন্য আমাদেরকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব এই তথ্য উপাত্ত আমরা সংরক্ষণ করে, পর্যবেক্ষণ করে, গবেষণা করে কি করব, কেনই বা করব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই চিন্তা করি যে গণিত বিষয় এত ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা কখন কিভাবে ব্যবহার করি এটা বুঝতে পারি না। তো আমরা এই পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত আলোচনা করলে এর ব্যবহারিক দিকটা সহজেই বুঝতে পারব। এই জন্য বলা হচ্ছে পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা। আমরা অনেক আগে থেকে জানি যে জ্যামিতি গণিতের একটা শাখা। তো জ্যামিতির ইতিহাস আমরা জানি যে মিশরের সেই নীল নদের অববাহিকায় প্রতি বছর বন্যায় জমি বা ভূমির যে সীমানা চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যেত। প্রতি বছর সাধারণ মানুষ নিজের জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ত, কার কোনটা সীমানা চিহ্নিত করতে পারত না।
তো সেটা নিয়ে যারা গণিতবিদ, যারা জ্ঞানী ছিল, তারা ভূমির পরিমাপ নিয়ে গবেষণা করে একটা নীতিমালা বা পদ্ধতি প্রণয়ন করে আধুনিক যুগে সে জ্যামিতির অনেক উন্নয়ন হয়েছে। আমরা ইঞ্জিনিয়ারিং, নেভাল একাডেমি, বিমান বাহিনী, আমাদের যে বসবাসের ঘরবাড়ি, এমন কোনো জায়গা নেই জ্যামিতির প্রয়োগ করি না। ঠিক আগে, এই গণতান্ত্রিক যুগের আগে রাজ পরিবার বা রাজারা বিভিন্ন এলাকা বা দেশ শাসন করত। তো তারা এই যে রাজস্ব আদায়, জনসংখ্যার হিসাব, বিভিন্ন ধরনের পশু পাখির হিসাব রাখা, এই বিষয়গুলো নিয়ে বেশ চিন্তা করত। তো তখনকার শিক্ষিত লোকজন এটা সুষ্ঠু হিসাব, সুস্পষ্ট ধারণার জন্য পরিসংখ্যান নিয়ে গবেষণা শুরু করে। তাদের এই হিসাব নিকাশ থেকে আধুনিক পরিসংখ্যানের উৎপত্তি হয়েছে। তো আমরাও ব্যবহারিক জীবনে এটার প্রয়োগ সহজেই দেখতে পাবো। আমরা পড়ে নিই, পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা যা সংখ্যাত্মক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রয়োগ করা হয়। যেমন আমরা প্রতিদিন আবহাওয়ার খবর শুনি, তো এটা সংরক্ষণ করার কি দরকার? প্রতিদিন খবর জনগণ শুনলো, সরকার খবর দিয়েছে, শেষ না। প্রিয় শিক্ষার্থী, এখানেই শেষ কথা নয়। আমরা বিজ্ঞানে পড়েছি প্রতিদিনের যে আমাদের বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতার যে সংবাদ, এটাকে বলছি আবহাওয়া। আর কোন এলাকার বা কোনো দেশের বহুদিনের বা কয়েক বছরের আবহাওয়ার যেটা গড়, সেটাকে জলবায়ু বলি আমরা। তো এই জলবায়ু আমরা যে আলোচনা করব, আবহাওয়ার গড় রিপোর্ট থেকে লাভ কি? কোন এলাকার জলবায়ু দেখে যারা সে এলাকার জীববৈচিত্র্য নিয়ে কাজ করে, তারা বুঝতে পারবে যে আগে কেমন ছিল, বর্তমানে এই এলাকার জলবায়ুর কীরকম পরিবর্তন হয়েছে, সেটা এই এলাকার জীববৈচিত্র্যের উপর কীরকম প্রভাব ফেলছে, এবং ভবিষ্যতে এটা আরও খারাপ দিকে যায় নাকি ভালো দিকে যায়। যদি ভালো দিকে যায়, তো সেটাকে ধরে রাখার জন্য আমাদের কি কি পদ্ধতি প্রণয়ন করতে হবে, কি কি নিয়মকানুন মেনে চলতে হবে। আর যদি খারাপ দিকে যায়, সেটাকে রক্ষা করার জন্য আমাদের কি কি বিধিনিষেধ মানতে হবে, কিভাবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, সে ব্যাপারে তারা একটা সূত্র তৈরি করতে পারে। ঠিক আছে? তো এখানে কেনই বা এই পরিসংখ্যানের প্রয়োজন পড়ল? কোনো বিষয়ে অতীত অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় সূত্র আরোপ ও প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন পরিসংখ্যানের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুদিন আগে জলোচ্ছ্বাস আমপানের কথা শুনেছি। এই আমপানের খবর যদি আগেই আবহাওয়া অফিস থেকে না দিতে পারত, তাহলে অনেক জানমালের ক্ষতি হতো। সমুদ্র তীরবর্তী অসংখ্য লোকজন, গবাদি পশু, তারা ক্ষতিগ্রস্ত হতো। তো এই কাজটা কিভাবে সম্ভব হয়েছে? যারা আবহাওয়াবিদ, তারা গণিত বিষয় পণ্ডিত অথবা পরিসংখ্যান বিষয়ক পণ্ডিত। উচ্চতর গবেষণায় গণিতের একটা শাখা, পরিসংখ্যান আলাদা হয়ে যাবে, পরিসংখ্যান আলাদা একটা বিষয় হবে। এই দুটো বিষয়ে পণ্ডিত ব্যক্তিদের আবহাওয়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। তারা প্রতিদিনের তথ্য উপাত্ত বা কয়েক বছরের তথ্য উপাত্ত পর্যবেক্ষণ করে তাদের অতীতের অভিজ্ঞতা এবং তথ্য বিশ্লেষণ করে একটা পূর্বাভাস আগেই দিতে পারে। তাতে কি হয়? আমাদের চলাচল সহজ হয়, আমরা সতর্ক হতে পারি, আমাদের ক্ষয়ক্ষতি কমে যায় এবং সার্বিকভাবে দেশ ও জনগণের উন্নতি সাধিত হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন পরিসংখ্যান সহজবোধ্য ও আকর্ষণীয় করার জন্য তা বিভিন্ন ধরনের লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়। আর এসব লেখচিত্র দেখে উপস্থাপিত ঘটনা সম্বন্ধে
আমরা সুস্পষ্ট ধারণা পাই এবং চিত্তাকর্ষক হয়, আনন্দদায়ক হয়, সহজবোধ্য হয়। তো প্রিয় শিক্ষার্থী, বর্তমানে যে কোভিড-19 সমস্যা চলছে, তো এটা নিয়ে সরকার বিভিন্নভাবে জনগণকে সচেতন করছে। বিভিন্ন এলাকার তথ্য উপাত্ত নিয়ে খবরাখবর প্রতিদিন পাচ্ছি। তো আমরা সবাই তো ওইভাবে সচেতন নয়, সবাই আমরা গণিত বিষয় বা পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করিনি। তাহলে সবার কিন্তু বোঝা দরকার এই সমস্যাটা তো শুধু শিক্ষিত মানুষের নয়, সব জনসাধারণের স্থান কাল পাত্রভেদে সবাই সমস্যায় জড়িত হবে। তো সবাই যেন বোঝে। তো যে কোনো ব্যক্তি, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, ছোট হোক বড় হোক, যদি এইভাবে করোনার চিত্রটা দেখানো হয় যে ঢাকা বিভাগের করোনায় আক্রান্ত জনসংখ্যার স্তম্ভচিত্র এটা বগুড়া জেলার, এটা চট্টগ্রাম জেলার। তো যে কোনো ব্যক্তি, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, যে কোনো পেশার হোক, সে দেখা মাত্র অন্ততপক্ষে বুঝতে পারবে। আর যাই হোক, ঢাকা জেলায় আক্রান্ত বেশি, বগুড়া জেলায় তার চেয়ে কম, চট্টগ্রাম বগুড়ার তুলনায় বেশি, ঢাকার তুলনায় কম। এটা অল্প কথায়, অল্প সময়ে সহজে সুস্পষ্টভাবে বুঝতে পারবে। তো এই স্তম্ভলেখ তৈরি করার জন্য আমাদের তথ্য দরকার, উপাত্ত দরকার। এই জন্য বর্তমান যুগে তথ্য প্রযুক্তি নিয়ে এত বেশি গবেষণা হচ্ছে, আমরা যে কোনো বিষয়ে আগাম সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা আমাদের প্রস্তুতি অনুসারে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়ন করতে পারি। এবং প্রিয় শিক্ষার্থী, শুধু তাই নয়, আমাদের প্রিন্সিপাল স্যারের রুমে যদি কোনো সময় তোমরা প্রবেশ করো, দেখবে স্যারের পিছনে বোর্ডে আমাদের এই বিএম মডেল স্টুডেন্ট কলেজের বিভিন্ন পরীক্ষার পরিসংখ্যান আছে। তো এটা দরকার কি, কেন দরকার? এটা নিয়ে আমাদের যে গভর্নিং বডি, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা এটা দেখে এক নজরে তারা একটা উপসংহার বুঝতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে আরও কি করা যায় এই সিদ্ধান্ত নিতে তারা সচেষ্ট হয়। এবং আমরাও পারিবারিকভাবে বাবা মা ছেলে মেয়েদের লেখাপড়ার খোঁজখবর রাখে, বিভিন্ন সাময়িক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বরের খোঁজখবর রাখে এবং তারা বুঝতে পারে যে আমার ছেলে মেয়ে দিন দিন উন্নতি করছে নাকি স্টেবল আছে নাকি অবনতি হচ্ছে। এবং সেই দেখে তারা ভবিষ্যতে তোমার পরিচর্যার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে যে আমাকে আরও আমার ছেলে মেয়ের উন্নতি করতে হবে, অথবা যেটা আছে ধরে রাখতে হবে, অথবা মান উন্নয়ন করতে হবে। তো আমরা বুঝতে পারছি যে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি এই পরিসংখ্যান বা তথ্য উপাত্ত সংরক্ষণ না করি বা এ সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ধারণা না থাকে, তা আমরা এগিয়ে যেতে পারবো না। এই বর্তমান যুগের প্রতিযোগিতায় আমরা টিকতে পারবো না, আমরা সঠিক পরিকল্পনা নিতে পারবো না। এই জন্য আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো পড়ব, চর্চা করব এবং যে বিষয়গুলো আলোচনা হলো এখান থেকেই লাইন বাই লাইন মনোযোগ দিয়ে পড়লে আমরা যে কোনো এমসিকিউ এবং সিকিউ অ্যান্সার করতে পারবো। তো এখন আমরা পরবর্তী আলোচনায় যাব। প্রিয় শিক্ষার্থী, পরিসংখ্যানে উপাত্ত দুই ধরনের। পরিসংখ্যানে উপাত্ত দুই ধরনের। আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি যে সাজানোর ভিত্তিতে উপাত্ত দুই ধরনের, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, আজকে আমরা শিখলাম যে পরিসংখ্যানে উপাত্ত দুই ধরনের, প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্তটা কি? প্রাথমিক উপাত্ত উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তা হলো প্রাথমিক উপাত্ত। উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তা হলো প্রাথমিক উপাত্ত। যেহেতু উৎস থেকে সরাসরি উপাত্ত সংগ্রহ করা হয়, এই প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি। পক্ষান্তরে মাধ্যমিক উপাত্ত পরোক্ষ উৎস থেকে, পরোক্ষ উৎস থেকে সংগৃহীত, পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। যেমন মনে করো তুমি
পৃথিবীর বড় বড় কয়েকটি শহরের তাপমাত্রা জানতে চাও, তো তুমি একই সঙ্গে এই বিভিন্ন দেশের বিভিন্ন শহরে গিয়ে এই তথ্যটি সংগ্রহ করতে পারবে না। এই জন্য আমরা সংবাদপত্র, টেলিভিশন বা ইন্টারনেটের সহযোগিতা নিয়ে জানতে পারব। সেই ক্ষেত্রে এটা যেহেতু উৎসটি পরোক্ষ, অন্য কোনো মাধ্যমের সহযোগিতায় নেই, এটাকে বলবো আমরা মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতা কম, কারণ টোকিও শহরের তাপমাত্রা নেটে যেটা দেখেছি বা সংবাদপত্রে আমি সেটা নিয়েই গবেষণা করছি, সেটা তো ভুলও থাকতে পারে, 100% সঠিক নাও হতে পারে। কিন্তু তুমি বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের গণিত বিষয়ে নম্বর নিয়ে গবেষণা করবে, এখানে সরাসরি প্রতিষ্ঠানে এসে তুমি নম্বরগুলো নিতে পারো। এক্ষেত্রে নির্ভরযোগ্যতা কি বেশি। তো এখন আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাস নিয়ে। তো শ্রেণীবিন্যাস এখন আমরা পরিসংখ্যানের আলোচনা অনেক আর্লি শুরু করেছি। আমরা গড় নির্ণয় করতে শিখেছি চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীতে, সেটাও এক ধরনের পরিসংখ্যান, কিন্তু সেখানে তথ্য হয়তো সর্বোচ্চ 3 বা 5টি রাশি ছিল, কিন্তু এখন অনেকগুলো রাশি হবে, 20, 30, 40। তো সেই ক্ষেত্রে আমাদের শ্রেণীবিন্যাস করার প্রয়োজন পড়ে। আমরা যদিও ষষ্ঠ শ্রেণীতে আমরা দেখেছি যে বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, সেই ক্ষেত্রে আমরা কি করেছি, অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত, যে উপাত্তগুলো সাধারণত এলোমেলো অবস্থায় থাকে, আর বিন্যস্ত উপাত্ত আমরা যে উপাত্তগুলো কি সাজানো থাকে, বিন্যস্ত উপাত্ত আমরা দেখেছি। তো বিন্যস্ত করার ক্ষেত্রে আমরা মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে বিন্যস্ত করতে পারি। আরও আধুনিক একটা পদ্ধতি আছে, শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা বিন্যস্ত করতে পারি। তো শ্রেণীবিন্যাসটা কি, এটা ষষ্ঠ শ্রেণীতে সামান্য আলোচনা ছিল, একেবারে যে ছিল না তা নয়। উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সুবিধাজনক ব্যবধান নিয়ে উপাত্ত সমূহকে কতগুলো শ্রেণীতে সাধারণত বিভক্ত করার প্রক্রিয়াই হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের 4টি ধাপ। প্রথমে পরিসর নির্ণয় করতে হয়, এরপরে শ্রেণী সংখ্যা, এরপরে শ্রেণী ব্যাপ্তি ধরে নিতে হয়, এরপরে ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা গণসংখ্যা নির্ণয় করি। ট্যালি চিহ্ন কি, একটা বিশেষ ধরনের চিহ্ন খাড়া অবস্থায় আমরা দিয়ে থাকি, ঠিক আছে। এইরকম 1, 2 করে ট্যালি চিহ্ন আমরা দিব, এবং 5 নম্বর চিহ্নটা আমরা আড়াআড়ি দিয়ে থাকি। এখানে গণসংখ্যা 1, এখানে গণসংখ্যা বা ঘটন সংখ্যা 5। আমরা এখন একটা সমস্যার সমাধানের মাধ্যমে এই শ্রেণীবিন্যাস আলোচনা করব, এর প্রয়োগ করব, পরিসর নির্ণয় করা শিখব, শ্রেণী সংখ্যা নির্ণয় করা শিখব। তাহলে আমরা একটা সমস্যা বোর্ডে লিখি, তারপরে আমরা আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা সিকিউ প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন উদ্দীপকে আমি লিখেছি, বিএম মডেল স্কুল ও কলেজের 7ম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো নিম্নরূপ: 55, 70, 85, 96, 82, 87, 90, 63, 78, 88, 89, 69, 70, 72, 67, 65, 88, 75, 76, 62। উদ্দীপকের আলোকে আমাদের নিকটে প্রশ্ন রেখেছে, মাধ্যমিক উপাত্ত বলতে কি বোঝো, উদাহরণসহ লেখো। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি মাধ্যমিক উপাত্ত নিয়ে। থাকতে পারে প্রাথমিক উপাত্ত বলতে কি বোঝো, অথবা থাকতে পারে প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্তের মধ্যে তুলনামূলক আলোচনা করো, অথবা অবিন্যস্ত উপাত্ত বলতে কি বোঝো। এরকম বিভিন্ন ধরনের মৌলিক প্রশ্ন থাকতে পারে। এরপরে খ নম্বরে বলেছে, উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজাও। মানের ক্রমানুসারে আমরা জানি যে
ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে, আর বড় থেকে ছোট সাজালে সেটা অধক্রমে। যদি বলতো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, শুধু ঊর্ধ্বক্রমে। এখানে বলেছে মানের ক্রমানুসারে, অর্থাৎ ঊর্ধ্বক্রমেও সাজাবো আমরা, অধক্রমেও সাজাবো। এই দুটো প্রশ্নে আমরা পারি, মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে, এটা আমরা পারি। এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। গ নম্বরে আছে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করো। এটা আমাদের একেবারে নতুন, যদিও আমরা ষষ্ঠ শ্রেণীতে সীমিত পরিসরে আলোচনা করেছি, কিন্তু ব্যাপক পরিসরে এখানে আলোচনা আছে। কিছুক্ষণ আগে আমি বলেছি শ্রেণীবিন্যাস কি। তো আমরা একের গ নম্বর প্রশ্নের সমাধান করব। একের গ নম্বর প্রশ্নের সমাধান ক খ পারবে, চেষ্টা করবে ক নম্বর খ নম্বর। গ নম্বর প্রশ্ন আবার বলছি, শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করো। তো একের গ নম্বরের জন্য আমাদের সারণী তৈরি করতে হবে। যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে যে সারণী তৈরি করার 4টি ধাপ। প্রথমে কি করতে হবে? পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করতে হবে। পরিসর কি? এখানে আমাদের দেখতে হবে সর্বনিম্ন সংখ্যা কোনটি, আমাদের সুন্দরভাবে খেয়াল করতে হবে। এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 55 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 96। এই দুটো আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর সমান বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত উপাত্তের মধ্যে। তো আজকের আলোচনায় বৃহত্তম বা সর্বোচ্চ নম্বর হচ্ছে 96, সর্বনিম্ন নম্বর হচ্ছে 55। এই বিয়োগ করে তার সঙ্গে 1 যোগ করব, তাহলে কত হবে? 42। প্রিয় শিক্ষার্থী, কেন 1 যোগ করলাম? দেখো তো ক্যালেন্ডার বের করে, যে মনে করো তোমার ভাগ্নি বা কোনো আত্মীয় 5 তারিখে জন্মগ্রহণ করেছে, 10 তারিখে তার বয়স কত হবে? 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5। কিন্তু ক্যালেন্ডারে গুনে দেখো, 5 থেকে 10 পর্যন্ত গুনলে কত হয়? 6 হবে। মানে বিয়োগ করলে জন্মদিনটা বাদ পড়ে যায়। এটা 5ম শ্রেণীতে জন্ম তারিখ নিয়ে বেশ অঙ্ক ছিল, আমার মনে হয় সেটা খেয়াল করতে পারবে। তাহলে পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, কত হলো? 42। শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যবধান 5 না হলে 10 ধরতে পারতাম, 6 ধরতে পারতাম, 7 ধরতে পারতাম। তো প্রশ্নে যেহেতু উল্লেখ আছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, কত হয়েছে ভাগফল? 8.4। এখানে খেয়াল রাখবো আমরা, যদি ভাগফল ভগ্নাংশ আসছে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরবো আমরা। 8.4 আমরা ধরেছি 9, 8.8 হলেও 9 ধরবো, 8.9 হলেও 9 ধরবো, 8.1 হলেও আমরা 9 ধরবো। অর্থাৎ ভাগফলে দশমিক আসলে পরবর্তী পূর্ণ সংখ্যা আমরা ধরবো। এরপরে আমরা সারণী তৈরি করব। সারণীতে আমাদের কলাম আছে 3টা। কলাম বলতে যেটা স্তম্ভ উপর নিচে, কলাম 3টা। আর এখানে সারি আছে 10টা, সারি আছে 10টা। নিচে একটা রাখলেই হবে। এই তো প্রথমে লিখব শ্রেণী ব্যাপ্তি, এরপরে টালি চিহ্ন, এরপরে গণসংখ্যা। তো এখানে শুরু করব কোথায় থেকে? সর্বনিম্ন সংখ্যা থেকে অথবা এর নিচে থেকে। 54 থেকে শুরু করা যাবে, 50 থেকে শুরু করা যাবে, কিন্তু এটা পার হওয়া যাবে না। 56 থেকে শুরু করা যাবে না। সর্বনিম্ন সংখ্যা বা তার নিচে কাছাকাছি কোনো সংখ্যা সুবিধা মতো নিব। তো আমরা 55 থেকে শুরু করেছি। শ্রেণী ব্যবধান কত ধরেছি? 5। তাহলে 55 আর 5 কত হয়? যোগ করলে 60 হয়। কিন্তু হাতে যদি গণো তোমরা, হাতে যে এখানে 55, তারপরে 56, 57, দেখো 59 পর্যন্ত আমাদের 5 হয়ে যায়। এমনি 55 আর 5 কত হয়? 60। কিন্তু এখান থেকে গোনো তো 55, 56, এভাবে 1, 2 করে গোনো, তাহলে 55, 56, 57, 58, 59 এই পর্যন্ত 5 হয়ে যায়। 5টি সংখ্যা, 55 থেকে 59 পর্যন্ত 5টি সংখ্যা। কিন্তু এমনি যদি যোগ করি 55 আর 5 60 হয়, সেটা একটু খেয়াল করতে হবে। তো এখানে যেখানে শেষ হলো তার পরবর্তী সংখ্যা 60। আবারও তাই
60 তুমি 5 ঘর গোনো, 60 থেকে শুরু করতে হবে। এমনি যোগ করলে 65 হবে, 60 থেকে শুরু করলে 64তে গিয়ে 5 ঘর মিলবে, যে 60, 61, 62, 63, 64, 65, এইভাবে 5 ঘরে গিয়ে 64 পাবে তুমি 5 ঘরে গিয়ে। আবার বলছি যে 60, 61, 62, 63, এই যে 64, 5। আবার 64তে শেষ, পরবর্তী সংখ্যা 65, 65-র সঙ্গে আবার 5টি সংখ্যা 65 থেকে শুরু করলে 59-এ গিয়ে শেষ হবে। এইভাবে আমরা সর্বোচ্চ সংখ্যা যেখানে যাবে সেই 96 আসতে পারবে, এই পর্যন্ত গিয়ে শেষ হবে। অথবা এই যে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি শ্রেণী হয়ে আমরা থামব। এরপরে আমরা টালি চিহ্ন কীভাবে দিব, সেই ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সহিত চিহ্ন দিতে হবে। আমরা ইচ্ছা করলে প্রশ্নে এটা উঠে নিতে পারি সমাধানে, অথবা প্রশ্নে আছে সেখানে আমরা পেন্সিল দিয়ে কী করব, 55 এটা কেটে দিব। কোথায় দাগ দেব, টালি চিহ্ন কোথায় দেব, 55 আছে এখানে, এখানে একটা খাড়া দাগ দেব। এরপরে আমরা 70 সিরিয়ালি যাব। 70 কোথায়, 70 এই যে 70 থেকে 74, এখানে হবে 70। এরপরে আছে 85, এটা কেটে দিয়ে কোথায় দাগ দেব আমরা দেখব, এই যে 85 থেকে 89, এখানে একটা খাড়া দাগ দেব। এরপরে 96 কেটে দিয়ে আমরা কি করব, কোথায় 96 হবে দেখো, 95 থেকে 99, এখানে হবে 96-এর জন্য একটা খাড়া দাগ দেব, টালি চিহ্ন। 82 কোথায় হবে, এই যে 80 থেকে 84-র মধ্যে 82 আছে, এখানে একটা খাড়া দাগ দেব, অর্থাৎ টালি চিহ্ন দেব 82। এরপরে 87 কেটে দিয়ে 87 কোথায় হবে আমাদের, এই যে 85 থেকে 89, এখানে 87 হবে, এখানে আর একটা দাগ দিব। এরপরে 90 কোথায় হবে, এই যে 90 থেকে 94, এখানে একটা খাড়া দাগ দিব। এরপরে 63, এটা কেটে দিয়ে এর জন্য কোন ঘরে দাগ দিব, এই যে 60 থেকে 64, এর মধ্যে 63 পড়ে, এখানে একটা দাগ দিব। এরপরে একইভাবে 78 কোথায় হবে দেখো, এই যে 75 থেকে 79, এখানে 88, এখানে হবে। এরপরে 89 কোথায় হবে, আবারও এখানে 89। এরপরে 69 কোথায় হবে, এই যে 65 থেকে 69-এর ঘরে। এরপরে 70, এরপরে 72, এরপরে 67 কোথায় হবে, 67, এই যে 65 থেকে 69, এই ঘরে হবে 67। এরপরে 65 কোথায় হবে, যে 65 থেকে 69, এই ঘরে হবে। এরপরে 88 কোথায় হবে, এই যে 85 থেকে 89, এখানে। তো এখানে 4টা হয়েছে, তাহলে 5 নাম্বার দাগটা আমরা কি করব, আড়াআড়ি দিব, তাহলে হিসাব নিকাশের সুবিধা হবে আমাদের। এরপরে 75-এর জন্য আমরা কোথায় দাগ দেব, এরপরে 76-এর জন্য কোথায় দাগ দেব। এরপরে আমাদের কি আছে, আর একটা আছে 62, এটা কোথায় দাগ দেব আমরা। এইভাবে দেখব আমরা, সিরিয়ালি যাব, প্রত্যেকটা উপাত্তই আমরা দাগ দিতে পেরেছি, তার মানে সবগুলো আমাদের হিসাবের মধ্যে এসেছে। তাহলে এখন আমরা গণনা করে লিখব, এখানে কয়টা দাগ আছে, 1, তাহলে গণসংখ্যা হলো 1, অর্থাৎ 55 থেকে 59 এর মধ্যে নম্বর পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। এরপরে 60 থেকে 64-এর মধ্যে 1, 2, এরপরে 3, এখানে হবে 1, এখানে কত হবে 5, এখানে 1, এখানে 1, আর মোট কত হলো, মোট হচ্ছে গুণে দেখব আমরা 20 জন শিক্ষার্থী। তাহলে 85 থেকে 89-এর ঘরে 5 জন শিক্ষার্থী নম্বর পেয়েছে, 90 থেকে 94-এর ঘরে নম্বর পেয়েছে এরকম শিক্ষার্থী 1 জন, 95 থেকে 99-এর মধ্যে পেয়েছে এরকম শিক্ষার্থী 1 জন। বাস্তবেও আমরা দেখি যে একেবারে উপরের দিকেও কম, নিচের দিকেও কম, মাঝামাঝি বেশি হয়। মাঝামাঝি কি হয়, মাঝামাঝি বেশি। এই ঠিক একটা পরীক্ষার হলে যদি বলে যে এখানে যে যেখানে খুশি বসতে পারবে, তো আমরা কি করি সাধারণত,
কেউ সামনে বসতে পছন্দ করি, কেউ পিছনে বসতে পছন্দ করি, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী মাঝামাঝি বসতে পছন্দ করি। তো সেটা নিয়ে আবার উপরের ক্লাসে আলোচনা হবে। মধ্যক বা মিন, সেটা নিয়ে আলোচনা করা হবে। গড়, মধ্যক, প্রচুরক, সেটা। তো আমরা যে আলোচনাগুলো করলাম বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব এবং একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এটা প্র্যাকটিস করব। তাহলে যে কোনো ধরনের সৃজনশীল এখান থেকে আসলে আমরা পারব। পরীক্ষায় এখান থেকে সাধারণত 2টি সৃজনশীল দেওয়া হয়, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। আর এমসিকিউ 2টা অথবা 3টা থাকবে সর্বোচ্চ। এবং এখান থেকে আমরা চেষ্টা করব সবাই পরীক্ষায় একটা প্রশ্ন যেন অ্যান্সার করতে পারি। অত্যন্ত সহজ। 6টা শ্রেণীতে পড়েছি আমরা, 7ম শ্রেণীতে আলোচনা করলাম, 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী, সব শ্রেণীতেই এটার আলোচনা আছে। মৌলিক আলোচনা একই, যা শিখেছি এর উপর আরও কিছু তথ্য উপাত্ত বৃদ্ধি পাবে। তবে আমরা যদি আলোচনা করি তাহলে প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন তথ্যের সঙ্গে আমরা সম্পৃক্ত হব এবং নিজেকে গর্বিত মনে করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিজের পাঠে মনোযোগ দিবে, বাবা মার সেবা করবে এবং নিরাপদ দূরত্বে থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।